হ্যালো, সব ভালো আছিস তো? হুম, প্র্যাকটিস হচ্ছে? বেশ ভালো করে কর প্র্যাকটিস। বেশ, আজকে নতুন ক্লাস। প্রথমেই আমি অঙ্কে চলে যাচ্ছি। 1 নম্বরে আছে 3/8 সমান ড্যাশ পার্সেন্ট। 3/8 3/8 সমান ড্যাশ পার্সেন্ট। তো আমরা তো এগুলো আগে করেছি। ভগ্নাংশ থেকে পার্সেন্ট করতে গেলে কী করতে হয়? 100 দিয়ে গুণ করতে হয়। তার মানে হবে 3/8 ইন্টু 100। 3/8 ইন্টু 100। এবার কাটো এটা। সমান হচ্ছে 75/2%। এটা হলো অ্যান্সার। 37 হল 1/2%। হয়েছে? 2 নম্বরে আছে 200 সমান ড্যাশ পার্সেন্ট অফ 300। 200 সমান হচ্ছে ড্যাশ পার্সেন্ট অফ 300। টু হান্ড্রেড সমান হচ্ছে ড্যাশ পার্সেন্ট অফ 300। এখানে আছে 200 সমান ড্যাশ পার্সেন্ট অফ 300। কীভাবে করব? 200/300 ইন্টু 100। 200/300 ইন্টু 100, যত হবে তত পার্সেন্ট। সমান 200/3%। 66 হল 2/3%। এটা হচ্ছে 66 হল 2/3%। তারপরে 3 নম্বরে আছে 1 ইকুয়ালস টু ড্যাশ পার্সেন্ট। তো এটা মানে কি? এটা মানে হচ্ছে 1 মানে হচ্ছে 1/1 ইন্টু 100 সমান 100%। তাহলে 1 সমান হচ্ছে 100%। নেক্সট হচ্ছে নাম্বার 4। নাম্বার 4-এ আছে 20% অফ রুপিস ড্যাশ সমান ₹90। 20% অফ রুপিস ড্যাশ সমান ₹90। এবার এটা কি করব? তার মানে আমাকে করতে হবে 90/20%। 90/20% সমান হবে 90/20/100 সমান হবে 90 ইন্টু 100/20 সমান 450।
তাহলে 20% of rupees 450 equals to rupees 90. 20% of rupees 450 is rupees 90. হলো। নেক্সট হচ্ছে 5 নম্বরে আছে হোয়াট ইজ chord of a circle. What is chord of a circle? সার্কেলের chord বলতে কি বোঝো? What is chord of a circle? chord হচ্ছে the line segment joining any 2 points on the circumference of a circle is called the chord of a circle. কি বলছে? the line segment joining any 2 points, the line segment joining any 2 points on the circumference of a circle is called the chord of a circle. তাহলে কি লিখব? the line segment joining any 2 points on the circumference of a circle is called the chord of a circle. Of a circle. ঠিক আছে, তাহলে কি বললাম? the line segment joining any 2 points on the circumference of a circle is called chord of the circle. যেমন দেখো, ছবিটা দেখো, সাপোজ এটা একটা সার্কেল, এটা যদি একটা সার্কেল হয়, আমি ধরে নিলাম এটা একটা সার্কেল, এটা হচ্ছে এখানে সেন্টার, এটা হচ্ছে সেন্টার, এটাকে বলা হয় সার্কমফারেন্স। এই যে লাইনটা কার্ভ লাইন, এটাকে বলা হয় সার্কমফারেন্স। তাহলে কি বলেছে? দ্য লাইন সেগমেন্ট জয়নিং এনি 2 পয়েন্টস, তাহলে এনি 2 পয়েন্টস, এই একটা পয়েন্ট, সে একটা পয়েন্টস, এনি 2 পয়েন্টস অন দ্য সার্কমফারেন্স, তাহলে এই সার্কমফারেন্সের ওপরে 2 পয়েন্টস, এই দুটোকে জয়েন করলে যে আমি লাইন সেগমেন্টটা পেলাম, এই যে লাইন সেগমেন্ট, এটাকে বলা হচ্ছে কর্ড অফ দ্য সার্কেল। এটাকে আমি এ বি নাম দিয়ে দিলাম। এই এ বি হচ্ছে কর্ড অফ দ্য সার্কেল। এরকম অনেক কর্ড আমি আঁকতে পারি। তাহলে হিয়ার দেয়ারফর হিয়ার এ বি ইজ এ chord of the circle. এটা হলো অ্যান্সার। তাহলে হিয়ার এ বি ইজ দ্য chord of the circle. এই গেল 5 নম্বর। এবার আমি 6 নম্বরে যাচ্ছি। 6 নম্বরে আছে হোয়াট ডু ইউ মিন বাই আর্ক অফ এ সার্কেল? আর্ক অফ এ সার্কেল হচ্ছে any part of the circumference of a circle is called an arc of a circle. কি বলছে? any part of the circumference of a circle is called an arc of a circle. তাহলে কি লিখবো? arc of a circle হচ্ছে any part of the circumference
any part of the circumference of a circle is called an arc of a circle. Is called an arc of a circle. Any part of the circumference of a circle is called an arc of a circle. কিরকম? যেমন ধরো এটা যদি একটা সার্কেল হয়, এর এই যে পার্টটা এইখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে একটা আর্ক, এদিকটা একটা আর্ক, এদিকটা একটা আর্ক, এদিকটাও একটা আর্ক। এখানে আমি লিখলাম পি কিউ আর। এই পি কিউ আর যে লাইনটা এটাকে বলা হচ্ছে আর্ক of the circle. তাহলে এখানে here PQR is an arc of the circle. Here PQR is an arc of the circle. এখানে যদি আমি স্ট্রেট লাইন হতো তাহলে আমি শুধু PR লিখতাম, কিন্তু যেহেতু এটা কার্ভ লাইন তাই সেই জন্য মাঝে একটা লিখতে হয়, সেই জন্য পি কিউ আর লিখলাম। এদিকটাও যেমন একটা আর্ক তেমনি এদিকটাও একটা আর্ক, ঠিক আছে? এদিকটা যেমন একটা আর্ক এদিকটাও তেমনি একটা আর্ক। যখন এই আর্কের এটা বলি, যখন আর্কটা ছোট হবে, দুটো আর্কের মধ্যে যেটা ছোট সেটাকে বলা হবে মাইনর আর্ক। যে আর্কটা ছোট, দুটো আর্কের মধ্যে যে আর্কটা ছোট হবে সেটাকে বলা হবে মাইনর আর্ক, আর যেটা বড় হবে সেটাকে বলা হয় মেজর আর্ক। যে আর্কটা ছোট তাকে বলা হয় মাইনর আর্ক, আর যে আর্কটা বড় তাকে বলা হয় মেজর আর্ক। ওকে, বেশ, তাহলে আর্ক অফ দ্য সার্কেল হলো 6 নম্বর। এবার আমি 7 নম্বরে যাব। 7 নম্বরে আছে হোয়াট ইজ কনসেন্ট্রিক সার্কেল। কনসেন্ট্রিক বলতে একই সেন্টারে যে সার্কেলগুলো হবে তাকে বলা হবে কনসেন্ট্রিক সার্কেল। কনসেন্ট্রিক সার্কেল আর দ্য সার্কেলস হুইচ হ্যাভ সেম সেন্টার বাট ডিফারেন্ট রেডিয়াস ইজ কল্ড কনসেন্ট্রিক সার্কেল। তাহলে কি বললাম? The circle which have same center, the circles which have same center but different radii is called concentric circle. তাহলে লিখছি the circles which have the circles which have same center but different radii but different radii, রেডিয়াসের সিঙ্গেল হচ্ছে রেডি। রেডিয়াসের সিঙ্গুলার নাম্বার হচ্ছে রেডি। কি বলেছে? তাহলে কি হলো? দ্য সার্কেলস হুইচ হ্যাভ সেম সেন্টার বাট ডিফারেন্ট রেডি আর কল্ড concentric
সার্কেল। ঠিক আছে, যেমন ধরো এটা একটা সেন্টার, এই সেন্টারে এটা একটা সার্কেল, এর রেডি হচ্ছে এটা, মানে রেডিয়াস হচ্ছে এটা, আবার এই একটা সার্কেল, এর রেডিয়াস হচ্ছে এটা, এর রেডিয়াস হচ্ছে এটা। তাহলে ডিফারেন্ট রেডিয়াসের লেন্থটা ডিফারেন্স হচ্ছে, তখন এই সার্কেলগুলোকে বলা হবে কনসেন্ট্রিক সার্কেল। ঠিক আছে, ঠিক আছে। হিয়ার হিয়ার OP নট ইকাল টু OQ, রেডি, দুটো সমান নয়। তাহলে এই যে সার্কেল দুটো, এদেরকে বলা হচ্ছে কনসেন্ট্রিক সার্কেল। ওকে, 7 নম্বর গেল। এবার আমি 8 নম্বরে যাচ্ছি। 8 নম্বরে আছে হোয়াট ইজ অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল। হোয়াট ইজ অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল। অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলটা কি? অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল হচ্ছে দুটো অ্যাঙ্গেল, যে অ্যাঙ্গেল দুটোর কমন একটা আর্ম থাকবে, যে অ্যাঙ্গেল দুটোর একটা কমন আর্ম থাকবে, আর সেই কমন আর্মের বোথ সাইডে, অপোজিট সাইডে অ্যাঙ্গেল দুটো থাকবে, আর তাদের একটা কমন ভার্টেক্স থাকবে, তাকে বলা হবে অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল। তাহলে কি লিখব? টু অ্যাঙ্গেলস whose have a common vertex and one common arm, common vertex, one common arm, one common arm and the angles are on the opposite sides of the common arm. On the opposite sides of the common arm. Opposite sides of the common arm are called adjacent angle. Are called adjacent angle.
are called adjacent angles. তাহলে বোঝা গেল কি হলো, যা two angles whose have a common vertex and common vertex, one common arm, and the angles are on the opposite sides of the common arm are called adjacent angles. কিরকম ছবিটা কিরকম হবে? ছবিটা হচ্ছে এটা একটা অ্যাঙ্গেল আর একটা অ্যাঙ্গেল, মানে এ বি সি একটা অ্যাঙ্গেল আর বি সি ডি একটা অ্যাঙ্গেল, এই একটা অ্যাঙ্গেল আর এই একটা অ্যাঙ্গেল, এদের সেম ভার্টেক্স হচ্ছে বি, আর অ্যাঙ্গেল দুটো এই যে কমন আর্ম বিসি হচ্ছে এদের কমন আর্ম, এই অ্যাঙ্গেলেরও আর্ম বিসি, এই অ্যাঙ্গেলেরও আর্ম বিসি, তাহলে এটা হচ্ছে কমন আর্মের বোথ সাইডে, অপোজিট সাইডে এগুলো অবস্থিত, তাই এই অ্যাঙ্গেল দুটোকে বলা হবে অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল। তাহলে আমরা এখানে লিখব therefore here A B C and angle CBD are adjacent angle. Here কি হচ্ছে অ্যাঙ্গেল এবিসি আর সিবিডি, এই দুটো হচ্ছে অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল, ঠিক আছে। কিন্তু আমি যদি বলি এবিসি আর এবিডি, এই দুটো কিন্তু অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল নয়, এবিসি একটা অ্যাঙ্গেল এবিডিও একটা অ্যাঙ্গেল, কিন্তু এই দুটো অ্যাঙ্গেল অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল হবে না, কারণ তখন কমন আর্ম হয়ে যাচ্ছে এবি, কিন্তু এবি বোথ সাইডে না হলে কিন্তু সে দুটো অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল হবে না। সো এখানে অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল হচ্ছে এ বি সি আর সিবিডি, এই দুটো হচ্ছে অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল। ওকে, চলো আর নম্বর হলো, এবার 9 নম্বরে যাব। 9 নম্বরে আছে A man spent 1/6 of his money to purchase books. A man spent 1/6 of his money to purchase book. 9 নম্বরে যাচ্ছি। A man spent 1/6 of his money to purchase books and 1/3 of remaining to purchase clothes. After that he had rupees 1500 left. What about he had at first? তাহলে এখানে টোটাল অ্যামাউন্টটা কত বলে দেওয়া নেই, তো আমাকে কী করতে হবে, টোটাল অ্যামাউন্টটা ধরে নিতে হবে। লেটস টোটাল অ্যামাউন্ট বি 1 part. লেটস টোটাল অ্যামাউন্ট, তাহলে আমাকে প্রথমেই ধরে নিতে হবে কি, লেটস টোটাল অ্যামাউন্ট ইকুয়াল টু 1 part. লেটস টোটাল অ্যামাউন্ট বি 1 part. Let's total amount be 1 part. এবার দেখো, আফটার পারচেজ বুকস রিমেনিং amount equal to হবে 1 minus 1/6. টোটাল হচ্ছে 1 part, তার থেকে 1/6 দিয়ে আমি বুকস খরিদ করেছি, তাহলে রিমেনিং হচ্ছে 5/6 part. ঠিক আছে, এটা হচ্ছে বই কেনার পর এই টাকাটা আছে। এবার কি বলেছে, এই টাকার 1/3 দিয়ে ক্লথ কিনেছি, তাহলে ক্লথ ইকুয়াল টু হচ্ছে 1/3
অফ রিমেনিং সমান হচ্ছে 1/3 ইন্টু 5/6 সমান হচ্ছে 5/18 পার্ট। এটা দিয়ে আমি কি করেছি, ক্লথ কিনেছি। এবার কি থাকছে, লেফট। দেখো আমার ছিল কত, 5/6 পার্ট, তার থেকে আমি খরচ করলাম 5/18 পার্ট, এই বাকিটা থাকলো। এটাকে মাইনাস করব, এ দুটোর এলসিএম হবে 18 সমান হবে 10/18। কাটো, 5/9 পার্ট, এটা লেফট। আর আমার কাছে লেফট বলেছে কত, 1500 রুপিস 1500, তাহলে 5/9 পার্ট মানি হচ্ছে রুপিস 1500। তাহলে দেয়ারফর 5/9 পার্ট ইকুয়াল টু রুপিস 1500। দেয়ারফর 1 পার্ট সমান কি হবে, সমান হবে রুপিস 1500 ডিভাইড 5/9 সমান হচ্ছে রুপিস 1500 ইন্টু 9/5 হলো। 5 কেটে যাও, তাহলে এটা হয়ে যাবে 300 সমান হবে রুপিস 2700। এটাই হচ্ছে হি হ্যাড অ্যাট ফার্স্ট। তাহলে কি লিখব, বলেছে হোয়াট অ্যামাউন্ট হি হ্যাড অ্যাট ফার্স্ট, অ্যান্সার লিখব দেয়ারফর হি হ্যাড at first is rupees 2700। এটা হলো আমাদের নাম্বার 9 এর অ্যান্সার। এবার আমি করব নাম্বার 10। নাম্বার 10 এ আছে a man earns in 3 months what he spends in 4 months। a man earns in 3 months what he spends in 4 months. What is the ratio of his income and expenditure? What is the ratio of his income and expenditure? তাহলে দেখো আমরা এখানে লিখতে পারি 3 months income equal to 4 months spent। 4 months spent, 3 months income equal to 4 months spent বলে দিয়েছে। এবার তাহলে therefore 1 month's income equal to কি হবে, 4/3 months spent হলো। এইবার আমাকে যখন রেশিও হবে, তা রেশিও of income and expenditure equal to হবে 1 month income is to 1 month income is to 1 month spent। one month income is to 1 month spent। এবার 1 month income মানে হচ্ছে 4/3 month spent। 4/3 is to 1 month spent। দুটোকে আমি স্পেন্ডে কনভার্ট করে নিচ্ছি। তাহলে 1 month ইনকাম আর হচ্ছে 4/3 month স্পেন্ড, আর 1 month স্পেন্ড মানে 1 month স্পেন্ড। এবার সমান হচ্ছে 4/3 is to 1 স্পেন্ড পেন মান্থলি স্পেন্ড মান্থ স্পেন্ড কেটে গেল, তাহলে 4/3 is to 1 সমান। এবার দুটোকে আমি 3 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, তাহলে এটা হবে 4
4:3. 4:3. ওকে, তাহলে therefore the ratio of income and expenditure is 4:3. এটা হলো আমাদের অ্যান্সার। এটা হলো 10 নম্বর গেল। এবার চলো আমি 11 নম্বরে যাব। অঙ্কটা খুব ছোট কিন্তু একটু ক্রিটিক্যাল আছে, একটু বুঝতে হবে ব্যাপারটা, ঠিক আছে? 11 নম্বর আছে, আফটার সেলিং এ বুক at ₹299, a bookseller saw that he had a profit of 15%. He had a profit of 15%. What is the cost price of the book? What is the cost price of the book? তাহলে এখানে দেখো কস্ট প্রাইস বলে দেওয়া নেই, এখানে বলে দেওয়া আছে সেলিং প্রাইস। এবার প্রফিট আর লস ক্যালকুলেশন করতে হয় সবসময় কস্ট প্রাইসের ওপর। তাহলে কস্ট প্রাইস আমাকে তো যেহেতু বলে দেওয়া নেই, তাহলে আমাকে কস্ট প্রাইসটা ধরে নিতে হবে। তাহলে লেটস কস্ট প্রাইস ইকুয়াল টু 100%। প্রফিট কি বলেছে? প্রফিট বলেছে 15%। তাহলে সেলিং প্রাইস কি হবে? সেলিং প্রাইস হবে 100 + 15 সমান 115%। এবার এই 115% মানি হচ্ছে 299। 115% সমান হচ্ছে ₹299। এটাও কস্ট প্রাইস, সেলিং প্রাইস, এটাও সেলিং প্রাইস। তাহলে 1% সমান কত? 1% সমান হবে 299/115। আর আমার কস্ট প্রাইস হচ্ছে 100%। 100% সমান হচ্ছে কত? 299 × 100/115। এটাকে 5 দিয়ে কেটে দাও। এটা কেটে যাবে আশা করি। 1 × 23 3 সমান হচ্ছে ₹260। এটাই হচ্ছে কস্ট প্রাইস অফ দ্য আমব্রেলা বা বুকস অফ দ্য বুকস। তাহলে হোয়াট ইজ দ্য কস্ট প্রাইস অফ দ্য বুক? 100% মানে কস্ট প্রাইস। তাহলে এখানে হচ্ছে এই 260টাই হচ্ছে আমাদের কস্ট প্রাইস। অ্যান্সার লিখব, therefore the cost price of the book is ₹260। এটা অ্যান্সার আছে। এটা গেল 11 নম্বর। এবার যাব 12 নম্বরে। 12 নম্বরে বলেছে, আফটার সেলিং অ্যান আমব্রেলা at ₹92, a shopkeeper faces a loss of 8%. What is the cost price of the umbrella? ওটাও একই অঙ্ক, আগেরটার মতোই। ওটা প্রফিট ছিল, এটায় লস আছে। তাহলে প্রথমে আমি কি করব? প্রথমে আমি ধরব লেটস কস্ট প্রাইস বি 100%। লস কত? লস হচ্ছে 8%। তাহলে সেলিং প্রাইস কত? ইকুয়ালটা হচ্ছে 100 - 8 সমান হচ্ছে 92%। এটা হচ্ছে সেলিং প্রাইস। এবার কি? তাই 92% মানি হচ্ছে আমার ₹92।
therefore আমি লিখব therefore 92% equal to rupees 92, 1% সমান হবে 92/92 আর 100% সমান হবে 92/92 ইন্টু 100 সমান হয়ে গেল রুপিস 100। এটাই হচ্ছে কস্ট প্রাইস অফ দ্য আমব্রেলা। তাহলে therefore the cost price of the umbrella is rupees 100। এটা হচ্ছে আমাদের অ্যান্সার হয়ে গেল। এই গেল 12। এবার দেখো 13 কি আছে? 13 আছে লেন্থ অ্যান্ড ব্রেথ অফ এ রুম ইজ 29 meters and 16 meters respectively. Length and breadth of a room is 29 meters and 16 meters respectively. How many tiles required for tiling the floor of the room if length and breadth of a tile is 4 meters and 2 meters respectively? একটা রুম আছে 29 মিটার লেন্থ অ্যান্ড 16 মিটার ব্রেথ। তার মেঝেটাতে ফ্লোরে কি করতে হবে? পাথর বসাতে হবে, টাইলস বসাতে হবে। তো সেখানে এক একটা টাইলসের লেন্থ ব্রেথ হচ্ছে 4 মিটার অ্যান্ড 2 মিটার। তাহলে কতগুলো টাইলস লাগবে? তাহলে কি করতে হবে? দুটোরই এরিয়া বের করতে হবে। ফার্স্ট আমার কাজ হচ্ছে দুটোরই এরিয়া বের করা। প্রথম ফ্লোরের এরিয়া, তারপর টাইলসের এরিয়া, দিয়ে দুটোকে ডিভাইড। তাহলে আমরা প্রথমে বের করব এরিয়া অফ দ্য ফ্লোর। এরিয়া অফ দ্য ফ্লোর ইকুয়াল টু হবে লেন্থ ইন্টু ব্রেথ, সমান হবে 29 ইন্টু 16। গুণ করে দাও। ওয়ান 44 ক্যারি হচ্ছে 14, এটা হয়ে যাবে 46। 464 স্কোয়ার মিটার, 464 স্কোয়ার মিটার, 29 ইন্টু 16 হলো। এবার কি করব? এরিয়া অফ টাইলস অফ টাইলস ইকুয়াল টু হবে লেন্থ, এটাও লেন্থ ইন্টু ব্রেথ, সমান হবে 4 ইন্টু 2, 8 স্কোয়ার মিটার। এবার কতগুলো টাইলস লাগবে? তাহলে therefore নাম্বার অফ টাইলস ইকুয়াল টু হবে 464 ডিভাইড 8, 464 ডিভাইড 8 সমান হবে 58। তাহলে 58টা টাইলস লাগবে। তাহলে therefore 58 টাইলস required for tiling the floor। এটা গেল আমাদের এটার অ্যান্সার। এটা 13 হলো। এরপর আমি 14-এ যাব। 14-এ আছে সিম্পলিফাই। প্রথমে আছে সেকেন্ড ব্র্যাকেট, তারপর ফার্স্ট ব্র্যাকেট 6 হোল 7/8 প্লাস 3 হোল 4/5, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, ডিভাইড আবার ফার্স্ট ব্র্যাকেট 6 হোল 7/8 মাইনাস 3 হোল 4/5, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, ডিভাইড 10 হোল
17/41 of 1/3 সমান দিলাম, সমান দিয়ে ইকুয়াল সাইন সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট এটাকে কনভার্ট করো। 55/8 প্লাস 19/5 ডিভাইড ফার্স্ট ব্র্যাকেট 55/8 মাইনাস 19/5 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ডিভাইড 427/41 of 1/3। এবার এটাকে প্লাস করতে হবে, এটা হয়ে যাবে 40/275 প্লাস 152 ডিভাইড ফার্স্ট ব্র্যাকেট এটা হবে 40/275 মাইনাস 152 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ডিভাইড, এই অফের কাজটা আগে হবে, অফের কাজটা আমি করে নিতে পারি, করে নিলে কি হবে 427/123 মাল্টিপ্লাই হয়ে গেল নিচের দুটো। নেক্সট লাইন সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট আর লাগবে না, নিচে হলো 427 ডিভাইড এটারও নিচে 40 উপরে হবে 123 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ডিভাইড 427/123 সেকেন্ড ব্র্যাকেট 427/40 এটা উল্টে যাবে ইন্টু 40/123 হয়ে গেল ডিভাইড এটা যেমন আছে তেমন থাকবে, হয়েছে। এবার দেখো এই 40 কেটে যাবে, তাহলে এখানে কি হলো 427/123। এবার এই ডিভাইডটাকে আমি কি করব, মাল্টিপ্লাই করব, মাল্টিপ্লাই করে এটা করে দিলাম উল্টে দেব, হলো। এবার এটা 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 কেটে যাবে, সমান হবে 1। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। তাহলে নাম্বার 14 হয়ে গেল। এবার আমাদের এই পর্যন্তই ছিল। তো এগুলো হলো, এর মধ্যে কয়েকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে ভালো। এই যে নাম্বার 10, নাম্বার 10-এরটা হচ্ছে ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই দুটো ইম্পর্টেন্ট, 11, 12 ইম্পর্টেন্ট, 11 ইম্পর্টেন্ট, 12 ইম্পর্টেন্ট। এটা তো আগে করেছো, সেই জন্য আর আমি ইম্পর্টেন্ট বলছি না। আর কি, এটাও একটু তোমরা নাম্বার 9টাও তোমরা একটু খেয়াল করবে, কারণ এখানে আমরা সাধারণত কি পাই যে 1/5 পার্ট দিয়ে ক্লথ বুকস আর 1/3 পার্ট দিয়ে ক্লথ, এইটা বলা থাকে। কিন্তু এখানে একটা ইয়ে দেওয়া আছে, দেখবে কথাটা বলেছে যে বুকস অ্যান্ড 1/3 অফ রিমেনিং মানি টু পারচেজ ক্লথ, 1/3 অফ রিমেনিং মানি। এই জিনিসটা, এই কথাটা তোমাদেরকে খেয়াল রাখতে হবে। যখনই এরকম থাকবে তখনই জানবে এটাকে মাল্টিপ্লাইটা করতে হবে, ওকে। তাহলে এই গেল আজকের মতো। এবার তোমরা ভালো করে প্র্যাকটিস করো, এগুলো এগুলো করেছো, যেগুলো হয়নি সেগুলো তোমরা ঠিক করে নেবে, এটা দেখে ঠিক করে নেবে, ওকে। আর এগুলো একটু বেশি করে প্র্যাকটিস করো, কদিন প্র্যাকটিস যত করবে তত দেখবে ভালো হচ্ছে, ওকে। চলো আজকের মতো এখানেই শেষ।